ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতির উপর আলোকপাত করো। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করতে এসেছিল, কিন্তু দখল করেছিল রাজনৈতিক ক্ষমতা। ভারত হয়ে পড়েছিল ইংরেজদের এক গুরুত্বপূর্ণ এবং লাভজনক উপনিবেশে। আর এই উপনিবেশের উপর প্রভুত্বকারী ব্রিটিশ সরকার শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিল কিভাবে এই উপনিবেশের উপর ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষা করা যায় এবং এখানকার অফুরন্ত মূল্যবান সম্পদ নিজ স্বার্থে ব্যবহার করা যায়। মুখে এদেশের উন্নতির কথা বললেও ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিকল্পনা এবং নীতি বা আইন প্রণয়ন করেছিল, যার মধ্যে অন্যতম বিষয় ছিল অরণ্য আইন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল অরণ্যভূমি, আর এই অরণ্য ছিল বিভিন্ন সম্পদের উৎস। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 1854 খ্রিস্টাব্দে ভারতে রেল লাইন বসানোর কাজ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ সরকার এদেশের অরণ্য সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বেশি বেশি করে অনুভব করতে থাকে। এক্ষেত্রে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি 1855 খ্রিস্টাব্দে অরণ্য সংরক্ষণের কথা বলেন। ফলে 1855 সালে ভারতীয় বন সম্পদের সনদ বা অরণ্য সনদ পাস হয়। পরের বছর অর্থাৎ 1856 খ্রিস্টাব্দে জার্মান বন বিশারদ ব্র্যান্ডিস এই ব্যক্তিকে সরকার মহাবন পরিদর্শক নিযুক্ত করেন। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এটা বন হবে, বদন্তান্ন। তিনি ভারতের বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করে বনভূমিগুলির শ্রেণীবিভাগ এবং বিজ্ঞানসম্মত বন ব্যবস্থার সূচনা করেন। পরবর্তীকালে তাঁরই প্রচেষ্টায় 1864 খ্রিস্টাব্দে ভারতীয় বন বিভাগ গঠিত হয় এবং তিনি ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত হন। এর পরের বছর বন সংরক্ষণের কেন্দ্রীয় অফিস 1865 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়। দেখে নেব পরবর্তী প্যারা। 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য সনদ যে পাশ করেছিল, সেই সনদের মাধ্যমে ভারতীয় অরণ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সাধারণ জনগণ কর্তৃক অরণ্যের কাঠ সংগ্রহ এবং অরণ্য সম্পদ বিক্রি করার কোনো উপায় ছিল না, বা সেক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়। যেহেতু ও সময় রেলের স্লিপার বানানোর জন্য শাল কাঠ এবং জাহাজ তৈরি করার জন্য সেগুন কাঠের ব্যাপক প্রয়োজন হতো, তাই তারা সংরক্ষণ করে রাখার জন্য অরণ্যের শাল ও সেগুন ইত্যাদি মূল্যবান কাঠ সরকারের মূল্যবান সম্পত্তিতে পরিণত করে। 1865 খ্রিস্টাব্দে ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় এবং দ্বিতীয় অরণ্য আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। প্রথম অরণ্য আইন এর মাধ্যমে ব্রিটিশ সরকার এদেশের বনাঞ্চলের উপর তাদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় আইনের দ্বারা আইনের উপর বা অরণ্যের উপর ব্রিটিশ সরকারের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় অরণ্য আইনে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। এই অরণ্য আইনের সংশোধিত ধারাতে ভারতীয় অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়: সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য বা নিরাপদ অরণ্য এবং গ্রাম্য বনাঞ্চল। পরবর্তীকালে অর্থাৎ 1927 খ্রিস্টাব্দে ভারতে আবার তৃতীয় অরণ্য আইন পাশ করা হয়েছিল। এই আইনে অরণ্য সংক্রান্ত অপরাধ এবং শাস্তিকে পূর্বের থেকে আরও কঠোর করা হয়েছিল। তো 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইন দ্বারা বিভক্ত সংরক্ষিত অরণ্যের অর্থাৎ যে 3টে ভাগ রয়েছে, সেক্ষেত্রে প্রথম ভাগ সংরক্ষিত অরণ্যের পূর্ণ কর্তৃত্ব ছিল সরকারের হাতে। এইসব অরণ্যে ছিল বহু প্রাচীন মূল্যবান গাছ। এইসব অরণ্যে সাধারণ জনগণের প্রবেশ, গাছ কাটা অথবা শিকার করা নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে সুরক্ষিত অরণ্যে সরকারের পূর্ণ কর্তৃত্ব আরোপিত না হলেও তা সরকারের নজরদারির আওতায় ছিল। তবে বনাঞ্চলে বসবাস করার প্রথাগত অধিকার বলে এইসব অরণ্য থেকে অধিবাসীরা জঙ্গলের কাঠ, পাতা ইত্যাদি সংগ্রহ করতে পারত, কিন্তু সেগুলি বিক্রি করার কোনো অধিকার তাদের দেওয়া হয়নি। এবং শেষ যে ভাগ, গ্রাম্য বনাঞ্চলের ক্ষেত্রে গ্রামের ছোটোখাটো অরণ্য, অধ্যুষিত এলাকাগুলি এই শ্রেণীর অরণ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইসব অরণ্যে আদিবাসীরা জঙ্গলের কাঠ, পাতা এবং বনজ সম্পদ প্রভৃতি কিছুটা হলেও সংগ্রহ করতে পারত। এবার দেখে নেওয়া যাক ভারতে ব্রিটিশ সরকারের এই অরণ্য আইনের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এদেশের কৃষি সম্প্রসারণ বা পরিবেশ সুরক্ষা এবং বনভূমি সংরক্ষণ ইত্যাদি কথা বলা হলেও 1865 এবং 1878 খ্রিস্টাব্দে পরপর যে 2টি অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল সম্পূর্ণ ব্রিটিশ স্বার্থকে মাথায় রেখে।
এদেশের অফুরন্ত বনজ সম্পদকে ঔপনিবেশিক স্বার্থে ব্যবহার করে মুনাফা অর্জন করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। তার সঙ্গে ছিল জমির সম্প্রসারণ, যাতে করে আরও বেশি মুনাফা অর্জন করা যায়। যা হোক, এক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলি ছিল, প্রথমত ব্রিটিশ সরকার 1853 খ্রিস্টাব্দের পর থেকে এদেশে দ্রুত ও ব্যাপক হারে রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়। রেলের কামরা, স্লিপার, শহরের বাড়িঘর, আসবাবপত্র তৈরি করার জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল। অন্যদিকে দেশের সীমান্ত সুরক্ষা এবং ব্রিটেনের জন্য প্রয়োজনীয় নৌবাহিনীর জাহাজ তৈরির জন্য প্রয়োজন ছিল উৎকৃষ্ট মানের শাল ও সেগুন কাঠের। তাছাড়া বনজ সম্পদ হিসাবে মধু, ঔষধি গাছ, ভেষজ উদ্ভিদ প্রভৃতির বাণিজ্যিক চাহিদা ছিল যথেষ্ট। এক কথায় ভারতের সম্পদ একচেটিয়াভাবে হস্তগত করার তাগিদেই এই অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল। আবার সমকালীন সময়ে প্রচলিত অপরিকল্পিত ভ্রাম্যমাণ যে ঝুম চাষ, তার পরিবর্তে বনাঞ্চল পরিষ্কার করে স্থায়ী এবং সুসংগঠিত কৃষির সম্প্রসারণ করা ছিল ঔপনিবেশিক অরণ্য আইনের অন্যতম একটি উদ্দেশ্য। তবে মুখে কথা বলা হলেও প্রকৃত উদ্দেশ্য ছিল এই ভ্রাম্যমাণ সশস্ত্র বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদেরকে শান্ত এবং স্থায়ী কৃষিজীবী ও পশুপালকে পরিণত করে ঔপনিবেশিক সাম্রাজ্যের ভিতকে শক্ত করে তোলা। আবার বিনোদনের ক্ষেত্রে সদ্য বিকাশ লাভ করা নগরগুলির উন্নয়ন, পাশাপাশি একাধিক অতিরিক্ত প্রশাসনিক ভবন নির্মাণ করার জন্য যেমন উপযুক্ত ভূমির প্রয়োজন ছিল, তেমনি বনাঞ্চলে শিকার করা ছিল এদেশের ব্রিটিশ রাজন্যবর্গ, রাজকর্মচারী এবং তাদের অনুগত দেশীয় রাজাদের বিনোদনের অন্যতম মাধ্যম। বনাঞ্চলে এই শিকারের বিষয়টি অবাধ করার উদ্দেশ্যে সরকার অরণ্য আইন প্রবর্তনের প্রয়োজন বোধ করে। এছাড়াও অরণ্য আইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বনজ চাষযোগ্য জমিগুলোকে ঔপনিবেশিক শাসনের অধীনে এনে ব্যাপক পরিমাণ রাজস্ব বৃদ্ধি করে সরকারের আয় বৃদ্ধি করা। উপরের এই সমস্ত কারণগুলিকে মাথায় রেখে ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকার একাধিক অরণ্য আইন পাশ করে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় ছিল যে ভারতের আদিবাসী সম্প্রদায় একটা বড় অংশ এই অরণ্যের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু অরণ্য আইনের নীতি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তাই এই অরণ্য আইন প্রবর্তনের মাধ্যমে ব্রিটিশ সরকার একাধিক আদিবাসী গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছিল। বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এ যাবৎ যে স্বাধীনভাবে বনাঞ্চলে ঘুরে বেরিয়ে তাদের জীবিকা নির্বাহ করত, সেক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। এক কথায় তাদের জীবন ও জীবিকায় বিপর্যয় নেমে আসে। বাসস্থানের সমস্যা দেখা দেয়। সংরক্ষিত অরণ্য সহ অন্যান্য বনাঞ্চল এলাকায় আদিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আদিবাসীরা অরণ্যের নিষ্কট জমির অধিকার হারায়। চাষযোগ্য জমির উপর উচ্চ হারে কর আরোপ হয়। উদ্ভিজ সম্পদ এবং প্রাণীজ সম্পদ সংগ্রহে তারা বাধাপ্রাপ্ত হয়। আদিবাসীদের অরণ্যের শিকার করার ক্ষেত্রে যে সরকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে তাদের জীবিকা এবং সংস্কৃতির অঙ্গ শিকার বন্ধ হয়ে যায়। অরণ্য আইনে খোলা বাজারে অরণ্যের সম্পদ বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হলে জ্বালানি ও জীবিকার সমস্যা দেখা দেয়। ব্রিটিশ রাজকর্মচারীরা আদিবাসীদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ আরোপ করলে তারা ক্ষুব্ধ হয় এবং অরণ্য সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পায়। এক কথায় আদিবাসীদের স্বাধীন সত্তা হারিয়ে যায় এবং এর পরিণতিতে শুরু হয় সাঁওতাল ও মুন্ডাদের মতো একাধিক আদিবাসী বিদ্রোহ। দেখে নাও পরবর্তী বা নেক্সট বা শেষ প্যারা, উপসংহার। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।